পর্যবেক্ষকদের, রাজনৈতিক বিশ্লেষকদের সবারই একটা কৌতূহল ছিল যে এনসিপি গোপালগঞ্জ যাবে কিনা। ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। প্রত্যাশার জায়গা ছিল বিচারটা নিয়ে। আবু সাঈদের মামলায় সবচেয়ে বেশি আসামির সম্পৃক্ততা পেয়েছে। 1 মাসের মাথায় কেন আপনি এই ব্যর্থতাটা স্বীকার না করে 1 বছর কেন সময় কালক্ষেপণ করেছেন? এটা আমার সর্বপ্রথম প্রশ্ন, যারা এই সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্বে আছেন। একজন মানুষকে একটি নির্দিষ্ট কারণে যদি হত্যা করা হয় তাহলে সেটি আমাদের দণ্ডবিধির একটি নরহত্যা হিসাবে গণ্য হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজ আমি মাই টিভি সংলাপের শুরুতেই যারা 24 জুলাই অভ্যুত্থানে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল, রক্ত ঢেলে নতুন এই বাংলাদেশকে আবারও একটি নতুন বাংলাদেশ হিসেবে এনে দিয়েছিল আমাদের মাঝে, সেই যোদ্ধাদের, সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে আজকে জুলাই শহীদ দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। এটির পেছনে নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা জানেন যে আজ কেবল সেই শহীদ আবু সাঈদ, যার মৃত্যুর মধ্য দিয়ে, শাহাদাতের মধ্য দিয়ে একদম গোটা বাংলাদেশের মানুষ নতুন করে আবার প্রেরণায় উজ্জীবিত হয়েছিল, নতুন করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল। সেই ব্যক্তিকে, সেই মৃত্যুঞ্জয়ী যে ব্যক্তি, তাকে স্মরণে আজকে জুলাই শহীদ দিবস পালন করা হচ্ছে। আমরা তাই আজকে শিরোনাম রেখেছি জুলাই শহীদ দিবস এবং ফ্যাসিবাদী রাজনীতি। আজকে আপনারা জানেন যে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়েছে, সেখানে সেই বিষয়ে আমরা কথা বলবো। স্টুডিওতে আজকে উপস্থিত যারা যারা রয়েছেন তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে রয়েছেন সেই শহীদ আবু সাঈদের বড় ভাই, যিনি স্টুডিওতে নয় আমাদের সাথে যুক্ত হয়েছেন জুমে, আবু হোসেন। স্বাগত জানাচ্ছি আবু হোসেন ভাই। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এরপরে রয়েছেন গাজী এইচ.এম. তামিম, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আপনাকে স্বাগত জানাচ্ছি তামিম ভাই। এরপরে ধন্যবাদ আপনাকে। জি, রয়েছেন যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে নেতৃত্বে সকল মত পথ ভুলে গিয়ে একটি পথে এসেছিল আন্দোলনে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখনকার বর্তমান মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হবেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহ। আমরা শুরুতেই যেতে চাই শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন, আপনার কাছে। আজকের এই দিনটি রাষ্ট্রীয়ভাবে যে পালন করা হচ্ছে, যদিও আবু সাঈদ চলে যাওয়ার মাধ্যমে নতুন একটি বাংলাদেশ আমরা পেলাম, তো আজকের এই দিনটিতে এই যে শত শত মানুষ আপনাদের প্রাঙ্গণে গিয়েছে, তাকে শ্রদ্ধা জানিয়েছে, দোয়া করেছে নতুন করে, যদিও গত 1 বছর থেকেই যাচ্ছে, আজকের এই অনুভূতিটি একটু শুনতে চাই। এবং ভাই যে প্রত্যাশা নিয়ে শহীদ হয়েছিলেন, সেই প্রত্যাশার কতটুকু জায়গা আগাতে পারলো বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই। আজকে 16 জুলাই 2025, গত বছর এই দিনে 2024 সালের 16 জুলাই আমার ভাই যে নির্মম ভাবে শহীদ হয়েছিল, তার সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বদৌলতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিল। বিশেষ করে বাংলাদেশের যে মিডিয়ার মাধ্যমে এটা আসছিল, আসাতে তার যে মর্মান্তিক যে মৃত্যুর দৃশ্য, যে ন্যায়ের জন্য লড়াই করার জন্য বুক চেতিয়ে দিয়ে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়, এটা ও দেখাই দিয়ে গেছিল এই গত বছর 24 জুলাই, সরি 16 জুলাই 2024। তার আত্মত্যাগ যে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার আত্মত্যাগের মধ্য দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরশাসী সরকারের পতন ঘটে। তো 5ই আগস্টের পরবর্তীতে শেখ হাসিনা পলায় যাওয়ার পর থেকে, তার আগে থেকেই মানুষজন আমাদের বাড়িতে আসছে, আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছে, আবু সাঈদের কবর জিয়ারত করছে, দোয়া করে গেছে। 5ই আগস্ট হাসিনা পলায় যাওয়ার পর আমাদের বাড়িতে একটা গণজোয়ার শুরু হয়েছিল।
মানুষ আসা, যে আবু সাইদের যে আত্মত্যাগ, এটাকে মানুষ সম্মানিত চোখে দেখছে, ভালো চোখে, যে আসলে একজন এই কিশোর একজন যুবক কিভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যেভাবে জীবন দিয়ে গেছে, এটা একটা মানুষের কাছে অকল্পনীয়, অবর্ণনীয় মনে হয়েছে। মানুষজন যারা নিপীড়িত, অত্যাচারী ছিল, যারা জেলে ছিল, যারা বিভিন্ন ভাবে, রাজনৈতিক ভাবে, আবার সামাজিক ভাবে বা বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচারের শিকার ছিল, তারা আমাদের কাছে আসছে। অনেক সচেতন সামাজিক মানুষ আসছে, আমাদের সাথে কথা বলছে, আবু সাইদের কবর জিয়ারত করছে। তে আসছিল মানুষজন। এটা তে মানুষ তো সবাই তো চলে যাবে, মানুষ সবাই চলে যাবে এক সময়, সারা জীবন বেঁচে থাকবে না। তো আবু সাইদের যে মৃত্যুটা ছিল, একটা মানুষের একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল। জি ওর যে আত্মত্যাগ হাজার হাজার মানুষকে মুক্ত করে দিয়ে গেছে, জি 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 সেই অবশ্যই ভাই, জায়গা আপনাকে থেকে একটু আমি মানুষ থামাই, আমাদের কাছে। আপনাকে একটু আমি থামাই। জি। নিশ্চয়ই সেটি তো আমরা জানি। নিশ্চয়ই একটি বিষয় হচ্ছে যে এই 1 বছর অতিবাহিত হয়েছে, বিভিন্ন সময় রমজান ভাইয়ের কাছ থেকে কথা শুনেছি, আপনার বাবা মার কাছ থেকে কথা শুনেছি, আপনার কাছ থেকে শুনছি, আপনাদের কোনো জায়গায় এখনো মানে অতৃপ্তির কোনো জায়গা কি মনে হচ্ছে? প্রত্যাশার যে জায়গা, সেই প্রত্যাশার জায়গাটা একটু বলবেন? জি, প্রত্যাশার জায়গা যেটা, 1 নম্বরে প্রত্যাশার জায়গা ছিল বিচারটা নিয়ে। যে আমরা প্রত্যাশা যেটা করছিলাম, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ এবং আইকনিক শহীদ, আমরা যেটা মনে করছিলাম যে আমরা যদি মামলা করার পর দ্রুত সময়ের মধ্যে এটা একটা আমরা রেজাল্ট দেখতে পাবো, কিন্তু দীর্ঘ সময় তদন্ত করতে গেছে। এটা আসলে তো আমরা আইনের লোক না, আইনি ব্যাখ্যাটা দিতে পারবো না, বলতেও পারবো না। আমরা সবসময় যখনই যারে পাইছি আমাদের কাছে আসছে, সরকারের বিভিন্ন কর্মকর্তা আসছে, বিভিন্ন দপ্তরের আইনের লোকজনেরা আসছে, বিশেষ করে প্রধান বিচারপতি স্যারও আসছিলেন কবর জেল, আমাদের সাথে কথা বলছে, অ্যাটর্নি জেনারেল আসছিলেন, আরো অন্যান্য অনেক বড় বড় সরকারি কর্মকর্তা এবং জি উপদেষ্টা জি বিচারের ব্যাপারটা আপনি বলছেন, ওনারা। জি বিচারের জি, জি, ব্যাপারটা বলছেন। আমরা একদমই বিচারের জি, সাথে সম্পর্কিত প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আপনি রয়েছেন। আপনি নিশ্চয়ই একটু জানাবেন বিচারের অগ্রগতি। তার আগে আমি একটু আয়শা, সিনথিয়া জাহিন আয়শা, আপনার কি কোনো প্রশ্ন আছে আবু সাইদের ভাইয়ের কাছে, কোনো কিছু জানার? না হলে আমরা তামিম ভাইয়ের কাছে যাব। তামিম ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। এটি এক শহীদের পরিবারের আক্ষেপ যে বিচার পায়নি। ওভারঅলি আমার মনে হয় যে গোটা শহীদ পরিবারের বিচারের দিকে তাকিয়ে আছে। আপনি কি একটু আমাদেরকে আপডেট জানাবেন যে আসলে বিচার প্রক্রিয়া কতদূর এগিয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। মাই টিভির সকল দর্শককে আসসালামু আলাইকুম। জি, ভাইটি যেমনটি বলছিলেন, উনি বিচার পায়নি এমনটি বলেননি। উনি বলছেন যে তদন্তে একটি লম্বা সময় কেটেছে, এই জন্য উনি যেহেতু আইনের মানুষ না, এই জন্য উনি বুঝতে পারছেন না যে আসলে কি অবস্থায় আছে। তো উনাকে শুধু না, সারা উনার ভাইয়ের বিচার শুধু প্রয়োজন না, এটি সারা জাতির একটা চাহিদা যে আবু সাইদ কে শহীদ করার বিচার এটা হতে হবে। এটা হতে হবে কেন? কারণ এরকম আবার যদি ফ্যাসিবাদ এদেশে আসে, মানুষ এই সব বিচার দেখে আবার লাফিয়ে পড়বে। আপনারা জানেন যে 2024 সালের অক্টোবর মাসে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। 2024 সালের অক্টোবর মাসে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পরে আমরা সেখানে নিয়োগপ্রাপ্ত হয়ে এই আবু সাইদের মামলাটি প্রথমে রংপুরে করা হয়েছিল। সেই মামলাটির তদন্ত একটা পর্যায়ে যায়, তারপরে সেখান থেকে আমাদের কাছে প্রেরণ করা হয়। যেহেতু এটি মানবতা বিরোধী অপরাধ, এটি কোনো আইসোলেটেড ক্রাইম নয়, সেই জন্য সেটা বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। তাতে গিয়ে আমরা মূলত ফেব্রুয়ারি মার্চের দিকে এই মামলাটি তদন্তের জন্য হাতে পেয়েছি। সেখান থেকে শুরু করলে আমরা 5 থেকে 5.5 মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছে আবু সাইদ মামলায়, এবং আবু সাইদের মামলায় সবচেয়ে বেশি আসামির সম্পৃক্ততা পেয়েছে। দেখেন, মানবতা বিরোধী অপরাধ হলো এমন এক ধরনের অপরাধ, এটা হলো ক্রাইম অফ দি ক্রাইমস, মানে পৃথিবীর সবচেয়ে নৃশংসতম অপরাধের মধ্যে একটি হলো মানবতা বিরোধী অপরাধ। একজন মানুষকে একটি নির্দিষ্ট কারণে যদি হত্যা করা হয়, তাহলে সেটি আমাদের দণ্ডবিধির একটি নরহত্যা
হিসাবে গণ্য হবে। তার জন্য বাংলাদেশে প্রচলিত যে আইন, প্রচলিত যে আদালত, সেখানে বিচার হবে। কিন্তু ওই হত্যাটি যদি হয় যে সেটি অনেকগুলো থাউজেন্ডস অফ কিলিং এর একটা অংশ, অথবা তাকে হত্যা করা হয়েছে একটা একটা গোটা জনগোষ্ঠীকে অ্যাজ হোল অর অ্যাজ এ পার্ট ডিস্ট্রয় করে দেওয়ার উদ্দেশ্যে, তখন কেবল এটা মানবতা বিরোধী অপরাধ হয়। আর আপনি একটি মামলার তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন সাধারণ আইনে, কিন্তু মানবতা বিরোধী অপরাধের আইনে কোনো মামলা তদন্ত প্রতিবেদন জমা দিতে গেলে আপনাকে গোটা ঘটনার তদন্ত করতে হবে। পুরো 1400 কিলিং এবং 25,000 ইনজুর্ড যারা হয়েছেন প্রত্যেকের ব্যাপারে তদন্ত করতে হবে, হয়ে আপনি বিচারের জন্য আবু সাঈদের মামলাটা প্লেস করতে পারবেন, অথবা সৈকতের মামলাটা প্লেস করতে পারবেন, অথবা ওয়াসিমের মামলাটা প্লেস করতে পারবেন, কিন্তু আপনাকে তদন্ত করতে হবে পুরাটা। এই ট্রাইব্যুনালে 2010 সালে গঠিত হওয়ার পর এখন পর্যন্ত সর্বনিম্ন তদন্ত পিরিয়ড ছিল 18 মাস। এভারেজ তদন্তের পিরিয়ড হলো 2.5 থেকে 3 বছর। সেখানে আবু সাঈদের মামলা আমরা 6 মাসেরও কম সময়ে তদন্ত সম্পন্ন করেছি। তারপরে আমাদের হাতে যখন তদন্ত প্রতিবেদন আসছে ফ্রম দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, আমরা 10 দিনের মধ্যে ফর্মাল চার্জ, যেটাকে বলে আনুষ্ঠানিক অভিযোগ, প্রস্তুত করে, যেটা ছিল প্রসিকিউশনের মূল কাজ, করে ট্রাইব্যুনালে দাখিল করেছি। যেদিন দাখিল করেছি সেদিনই আপনারা দেখেছেন, সেদিনই এই মামলাটি আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছে। অপরাধ আমলে গ্রহণ করা মানে কিন্তু বিচারের যাত্রা শুরু হয়ে যাওয়া। তারপরে এই আইনে একটা বিষয় আছে যেটা বাংলাদেশের প্রচলিত না, পৃথিবীর সকল আইনে আছে, যদি মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, তাহলে পলাতক আসামিদের পক্ষে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল, মানে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী প্রদান করতে হয়। সেটির জন্য এই মামলাটি নেক্সট ডেটটা ধার্য আছে। তারপরে যেদিন স্টেট ডিফেন্স কাউন্সিল হবে তারপরে তিনি চার্জ গঠনের উপরে শুনানি, চার্জ ফ্রেমিং, তারপরে সাক্ষী। মামলাটি ধরেন বড় যে অংশটি, যেটুক আমাদের হাতে ছিল না, তদন্ত পর্যায়ে ছিল, যেখানে সাক্ষীর সাথে সম্পৃক্ততা, যেখানে সারা দেশে বিভিন্ন জায়গায় ঘটনার আলামত উদ্ধারের সম্পৃক্ততা, সেগুলো সব শেষ। এখন যেটা বাকি আছে সেটা হলো আদালতের ভেতরের কার্যক্রম বাকি আছে, যে আনুষ্ঠানিক যে বিষয়গুলো। জি জি, আপনারা এই বিচার সম্পন্ন দেখতে পাবেন। জি তামিম ভাই, এবং এটি বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থার সাথে তুলনা করলে, এটি খুবই অল্প সময়। আপনি একটু বাংলাদেশের যে কোনো বিচারের কথা চিন্তা করেন, যে কোনো একটি বিচার, জি তামিম ভাই আপনার কথা শুনলাম, 1 বছরে বিচারটা হয় না। জি জি তামিম ভাই আপনাকে একটু থামালাম। আবুল হোসেন ভাই আপনার কাছে আবার ফ্রি, আপনি তো প্রক্রিয়ার বিষয়টি শুনলেন, সেখানে আপনার আর কোনো অবজারভেশন আছে কি? আপনার আর কোনো আপনার প্রত্যাশার জায়গা কি আছে? সেটা হচ্ছে আসামি যে গ্রেপ্তারের বিষয়টা, এটা আর কি অনেক আসামি ধরা ছোঁয়ার বাহিরে। এই জিনিসটা আর কি কি কারণে তারা পলায় আছে না দেশের কোথাও ঘাপটি মেরে আছে, এটা মানে যে আসামি পলায় গেছে না। জি, এটি কি খুব ছোট্ট করে বলার সুযোগ আছে তামিম ভাই? আসামি গ্রেপ্তার, হ্যাঁ ঠিক আছে। উনার এই দাবিটি শুধু যথার্থই নয়, উনার কাছে আমাদের এই রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত। কারণ এই আসামিরা আস্তে 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 পালিয়ে গিয়েছে। আমরা যেহেতু প্রসিকিউশন, আমাদের দায়িত্ব হলো আদালত থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করা, মানে আদালতের দায়িত্ব হলো তাদেরকে গ্রেফতার করার আদেশ দেওয়া। আমরা এই আদেশটিকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছিয়ে দিই। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এই আসামিদেরকে গ্রেফতার করা। জি জি, ধন্যবাদ। আদালত তো নিজে গিয়ে আসামি ধরে আনবে না। এই ব্যাপারে আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী কিছু তাদের ব্যর্থতা তাদের স্বীকার করতেই হবে। জি জি তামিম ভাই ধন্যবাদ। জি আবুল হোসেন ভাই আপনিও থাকুন, আমি একটু ঘুরে আসি। আমাদের সাথে এই প্রজন্মের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা আপনি রয়েছেন। আমাদের আজকে দেখেছেন যে আসলে বিচার প্রক্রিয়াটা শুধুমাত্র কিন্তু কোনো রাজনৈতিক দল কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন প্ল্যাটফর্ম তা না, মানবতাবাদী প্রত্যেক মানুষই চাচ্ছে। এক্ষেত্রে আপনাদের অবজারভেশন কি একটু শুনতে চাই, এবং আবু সাঈদ তো আইকন আমাদের, সেই জায়গায় এসে আপনাদের বক্তব্যটা একটু ছোট্ট করে বলবেন। ধন্যবাদ। এখানে আমার সাথে শহীদ আবু সাঈদের ভাই আছে এবং তামিম ভাই বিজ্ঞ আমাদের প্রসিকিউটর আছেন। উনি অনেকগুলো বিষয় উল্লেখ করেছে। সেক্ষেত্রে প্রথমত আমি একটা বিষয় বলতে চাই যে ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চাওয়ার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি।
আপনাদের সর্বোচ্চ কর্মক্ষমতার মাধ্যমে আপনাদের যোগ্যতা অলরেডি আপনারা প্রমাণিত করে ওই জায়গায় আসতে হয়েছে। উনি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেছে যে কোর্টের কাজ করেছে, এক্স্যাক্টলি কোর্টের কাজ করেছে। কিন্তু আমরা যেটা দেখেছি বিভিন্ন সময় স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা যিনি আছেন তারা বিভিন্ন সময় নানাবিধ বিষয়কে সামনে তুলে নিয়ে আসে। কথা সরাসরি যদি বলতে যাই, তারা এক ধরনের অজুহাত নিয়ে আসে যে তারা পারছে না। আপনারা যদি ব্যর্থতা স্বীকার করেন, এই গণঅভ্যুত্থানের 11 মাস পরে এসে প্রায় 1 বছর হয়ে গেল, আমরা নতুন করে জুলাইতে এসেছি, প্রায় 1 বছর হয়ে গেছে। তো আপনারা যদি 1 বছর পরে এসে একজন উপদেষ্টা বলেন আপনাদের হাত পা বাঁধা, আপনাদের পুলিশ আপনাদেরকে সহযোগিতা করছে না, আপনারা আসামিদেরকে ধরতে পারছেন না, আপনারা ব্যর্থতা স্বীকার করছেন 1টা বছর পরে এসে, তাহলে 1টা বছর কেন আমার এই গণঅভ্যুত্থান যারা ঘটিয়েছে সেই ছাত্র জনতাকে 1টা বছর কেন অপেক্ষা করিয়েছেন? আপনারা কেন 1 বছর আগেই 1 মাস দায়িত্ব নেওয়ার পরেই তো আপনারা সামগ্রিক অবস্থাটা দেখতে পেরেছেন, আপনারা ভিতর থেকে দেখেছেন, অবজার্ভ করেছেন। তাহলে এক মাসের মাথায় কেন আপনারা এই ব্যর্থতাটা স্বীকার না করে 1 বছর কেন সময় কালক্ষেপণ করেছেন? এটা আমার সর্বপ্রথম প্রশ্ন যারা এই সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্বে আছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, তাদের কাছে। এখানে যেহেতু তামিম ভাই আছে সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা করা, কারণ তার মাধ্যমে প্রশ্নটা সরাসরি পৌঁছে যাবে। কারণ আমাদের উপদেষ্টাদের রিলসে দেখার সুযোগ আমাদের হয়, কিন্তু তারা হয়তো বা এই কণ্ঠগুলো বা এই কথাগুলো শোনার সুযোগ তাদের হয় না, তাদের কান পর্যন্ত পৌঁছায় না। আর দ্বিতীয়ত যদি বলি, এখানে ভাই অনেকগুলো বিষয় উল্লেখ করেছে যে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে সামগ্রিক বিষয়টাকে অবজার্ভ করে সামগ্রিক বিষয়টাকে তদন্তের আওতায় এনে তারপরে একটা বিচার প্রক্রিয়ার তদন্ত রিপোর্ট করা হয় কিংবা ওইটাকে সামনের দিকে আগানো হয়। এটা খুবই আইনগত দিক থেকে ওনাদের যে প্রসিডিউরগুলো মেনটেন করতে হয় তিনি সেই বিষয়গুলো উল্লেখ করেছে। কিন্তু আমাদের এখানে প্রশাসন কি ভূমিকা পালন করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 তারিখের পর থেকে বিভিন্ন এই যে শহীদ এবং আহত যাদের আসলে নানা মামলা করেছে তাদের এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই 5 তারিখের পরে এই জুলাইকে কেন্দ্র করে একটা মামলা বাণিজ্য চলে এসেছে। সেক্ষেত্রে প্রশাসনও অনেক ক্ষেত্রে যারা মামলা করছে তাদেরকে আসলে সহযোগিতা না করে তাদের অনেক জায়গায় এমন হয়েছে যে মামলা নিচ্ছে না। গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, হ্যাঁ হয়তোবা সেটা সার্জিজ আলম, হয়তোবা সেটা হাসনাত আব্দুল্লাহ ফোন দেওয়ার পরে মামলা নিয়েছে, প্রথম দিকের ঘটনা যদি আমি বলতে চাই। তো প্রশাসনকে এখানে কেন তারা আসলে এই প্রক্রিয়ার মধ্যে ঢুকাতে পারেনি, কেন তাদেরকে এতটুকু বাধ্যগত করতে পারেনি? প্রশাসন, পুলিশ বিশেষ করে যদি বলি, তাদের সংস্কারটা টোটালি করতে পারেনি। এবং সেই ক্ষেত্রে এখন এটা অবশ্যই বাংলাদেশে তামিম ভাই যেটা বললো যে অবশ্যই আমাদের বাংলাদেশের বিচার প্রক্রিয়ার মধ্যে নজির যে আমরা অন্য সময়ের তুলনায় খুব কম সময় এবং দ্রুততম সময় এই বিচার কার্যগুলোর তদন্ত আমরা আপনারা সম্পন্ন করেছেন এবং একটা যতটুকু কাজ আছে সেটা আদালতের। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যেই 1400-র বেশি শহীদ, 1500-র বেশি শহীদ হয়েছে, তারা 1 বছর পরে এসেও যখন দেখে যে সেই মামলার অনেক আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেই মামলার এজেহারকৃত আসামিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেই হত্যাকারীদের সহযোগীরা, সহচরীরা, সেই ফ্যাসিবাদের দোসররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা আসলে কি অনুভব করে আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে এই জুলাই আন্দোলনের সম্মুখ সারির সহযোদ্ধা হিসাবে এই জুলাইকে নেতৃত্ব দিয়েছি, দেখেছি, তখন আমার বুকে রীতিমতো রক্তক্ষরণ হয়, আমি এটা মানতে পারি না। সেই জায়গায় প্রশাসন আসলে বারবার ব্যর্থতা স্বীকার করে, এই সরকার ব্যর্থতা স্বীকার করে আমার শহীদ ভাইদের রক্তের সাথে বারবার প্রতারণা করছে। জি আয়শা, আপনাকে থামাই। আমরা এই জায়গায় আসলে আবেগের জায়গা, সুতরাং এই জায়গায় হয়তো তামিম ভাই কোনো আইনগত কোনো বিষয় আছে কিনা বলবেন। আমরা একটা বিরতিতে যাব, তার আগে আমরা আবুল হোসেন ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সময় করে, আজকে আপনারা প্রচন্ড ব্যস্ত, তার মধ্যেও আমাদেরকে সময় করে মাই টিভিকে সময় দিয়েছেন। আমরা জানি আপনারা শুধু না, রমজান ভাই, আপনাদের বাবা মা সব সময় মাই টিভিকে আমরা সময় চাইলেই দিতেন। এই জন্য মাই টিভির কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবে আমাদের মাই টিভির চেয়ারম্যান মহোদয় নাসিরউদ্দিন সাথী তিনি আপনাদের মা বাবার প্রতি সালাম পৌঁছে দিতে বলেছেন, অনুষ্ঠানের মাধ্যমে সালাম পৌঁছে দেয়। আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি একদম 1 মিনিটের মধ্যে বলবেন, আমি একটু বিরতিতে যাব এবং আপনাকে ধন্যবাদ জানাবো আজকের। জি, আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে কথা বলার স্পেস করে দেওয়ার জন্য, কারণ কথাগুলো বলতে না পারলে তো কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে না। এই জন্য আমাদেরকে আপনাদের এই স্টুডিওতে চ্যানেলে কথা বলতে দিচ্ছেন, যে আমাদের
মেসেজটা কি আমাদের পরিবারের পক্ষ থেকে এটা জাতির কাছে পৌঁছানোর জন্য যে আপনারা স্পেসটা তৈরি করে দিয়েছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। এবং আপনি খেয়াল করবেন মাই টিভির স্ক্রিনে আজকে সম্ভবত একটু ব্যতিক্রম, সেটি হচ্ছে একমাত্র মাই টিভি আলাদা করে আবু সাঈদের একটা ডগি চালাচ্ছে। এটি আমাদের সিও মহোদয় আছেন, তিনি তার আইডিয়া, সুতরাং তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আয়েশার অনেকগুলো কথা শুনছিলাম, যে কথাগুলোর অনেকগুলো আক্ষেপ, অনেকগুলো প্রত্যাশা পূরণ না হওয়ার কষ্ট একজন যোদ্ধা হিসাবে, জুলাই যোদ্ধা হিসাবে তুলে ধরা হয়েছে, যার কিছু কিছু বিষয় গোটা রাষ্ট্রের কাছে কথা, আর কিছু কিছু বিচার রিলেটেড কথা, যেগুলো এই মুহূর্তে যেহেতু সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছেন গাজী এম এস তামিম, তার জায়গা থেকে সেই জবাবটা একটু শুনতে চাবো। তার আগে আবারও সিনথিয়া আপনার কাছেই জানতে চাই, সেই জায়গায় এসে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আবার আপনি এখন আছেন, আপনি এখন মুখপাত্র, সেই জায়গা থেকে আপনাদের অপ্রাপ্তির কিংবা প্রত্যাশা পূরণ হয়নি সেই জায়গাগুলো আর কি কি মনে করছেন? আচ্ছা, এখানে যদি বলেন যে আসলে আমাদের প্রাপ্তির জায়গা কতটুকু, এটা বলা মনে হয় আমার কাছে খুব সহজ, কারণ এটার উত্তরটা খুব শর্ট। আমাদের প্রাপ্তির জায়গা টেন্ডস টু জিরোর কাছাকাছি। এবং যদি অপ্রাপ্তির জায়গা বলি, সেখানে আসলে যদি বলি জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রথম আমাদের যেই চাওয়া ছিল আমাদের আহত ভাইদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং আহত শহীদ যারা আছেন সেই পরিবারগুলোর যথোপযুক্ত খোঁজ খবর রাখা, পুনর্বাসনের দায়িত্ব নেওয়া। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের শহীদ পরিবারের, যে সমস্ত পরিবারের শহীদের সন্তান নেই, স্ত্রী আছে, সেই পরিবারগুলোর ক্ষেত্রে যেই ধরনের জটিলতা তৈরি হয়েছে, সঞ্চয়পত্রে কারা পাবে, সঞ্চয়পত্রে কাদের নাম দেবে, এগুলো নিয়ে সরকারের সুনির্দিষ্ট এখন পর্যন্ত পদক্ষেপে তারা আগায়নি। এই বিষয়গুলো নিয়ে শহীদ পরিবারগুলোর মধ্যে পারিবারিক সংঘর্ষ তৈরি হয়েছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। এরপরে যেটা আসছে গণহত্যার বিচার করা। মোটা দাগে যদি বলতে চাই, আমাদের তামিম ভাই আজকে তদন্তের অগ্রগতি নিয়ে অনেক আলাপ দিলেন, অনেক কিছু বিষয় বিস্তারিত তুলে ধরলেন, কিন্তু মোটা দাগে জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সরাসরি যারা এই জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার কার্য নিশ্চিত করা। আমরা দেখেছি 8 তারিখ সরকার গঠন হওয়ার পরেও দেশ থেকে কিভাবে সেই ফ্যাসিবাদের দোসররা সরকারি সহযোগিতায়, আমি সরাসরি বলতে চাই সরকারি সহযোগিতায় দেশ ত্যাগ করেছে। আমি আর একটা মিনিট একটু নিতে চাই। আমাদের জুলাই ঘোষণাপত্রের এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান মাথা ব্যথা দেখতে পাচ্ছি না, কেন জানি না, তারা হয়তো বা বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। এরপরে গণহত্যার সাথে শুধু জুলাই গণহত্যা না, আওয়ামী লীগের রেজিমে আসলে তারা পুরোটাই গণহত্যার একটা পরম্পরা তৈরি করেছিল। সেই পুরো গণহত্যার পরম্পরার কোনো সুষ্ঠু বিচার আমরা দেখেছি, শাপলা ম্যাসাকার দেখেছি, আমরা গুম খুন দেখেছি, আমরা সাগররুনির হত্যার হত্যাকাণ্ড দেখেছি। এখন পর্যন্ত আমরা স্পষ্টত আসলে কয়টা এই ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দৃশ্যমান বিচার, সোজা কথা যদি বলি দৃশ্যমান বিচার আমরা দেখতে পাই। অনেক ধন্যবাদ। আমি পরে আবার নেই আপনার কথা। ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা কিছুক্ষণের মধ্যেই তার সাথেও কথা বলবো, এম আব্দুল্লাহ, তাকেও স্বাগত জানাচ্ছি। তার আগে আমরা ঘুরে আসছি, আমাদের সাথে রয়েছেন, আগেও কথা বলেছেন গাজী এম এস তামিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। তামিম ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে? শুনতে পাচ্ছি। জি, অনেকগুলো কথা বলেছেন, আপনার কাছ থেকে একটু চাই। তার আগে সুনির্দিষ্টভাবে একটু বলি যে মামলা বাণিজ্যের ব্যাপারেও আক্ষেপের কথা বলেছেন এবং আরো কি কি বিষয়, সেগুলো আপনি নিশ্চয়ই কিছুটা রেখেছেন নোটে। আমাদের সাথে আব্দুল্লাহ ভাই এসে যুক্ত হয়েছেন, স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ ভাইকে। তামিম ভাই, আপনার কথা একটু শুনতে চাই। জি, সিনথিয়ার কথা আমি খুব খেয়াল করে শুনছিলাম। আপনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথাই যৌক্তিক, কিন্তু আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে 2009 থেকে 2024 সাল পর্যন্ত যে ফ্যাসিজম আমাদের এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে চেপে বসেছিল, আপনাদের এই আত্মত্যাগের বিনিময়ে 5ই অগাস্টের পরে যে বাংলাদেশটা এই সরকার পেয়েছে, বর্তমান সরকার পেয়েছে, সেটা কি ছিল আসলে? আমরা গাজাতে দাঁড়িয়ে দেখতে পাই যে একটা ধ্বংসস্তূপ। বাংলাদেশে আক্ষরিকভাবে
বিল্ডিং গুলাই সে ধ্বংসস্তূপ ছিল না, শুধুমাত্র স্ট্রাকচারটাই ঠিক ছিল, কিন্তু আসলে এর ভেতরে পুরাটাই ছিল ধ্বংসস্তূপ। এর মধ্যে কোনো কিছুই ছিল না, শুধুমাত্র স্ট্রাকচারটাই ছিল। এবং প্রত্যেকটি জায়গায় এই 15 বছরে বেছে বেছে তাদের লোকজনকে বসানো হয়েছিল। তাদেরকে কি করা হয়েছে, এক জায়গা থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় দেওয়া হয়েছে। মানুষগুলো তো তারাই, অন্য জায়গায় থেকে এখানে আনা হয়েছে একই মানুষগুলোই। তাদেরকে দিয়ে এই রাষ্ট্রর কাঠামোটা আবার তৈরি করে সেখান থেকে কাজ করে এরপরে সরকার কেবল দাঁড়াবে এমন সময় শুরু হলো যে নির্বাচন দেন, তারপরে শুরু হলো সংস্কার লাগবে না, সংস্কার রাজনৈতিক দল এসে করবে। আপনি যদি এতটুকু চিন্তা করেন যে একটি সরকার 5 বছরের জন্য ক্ষমতায় এসে যখন কাজ শুরু করে, তাদের একটা চিন্তা নিয়ে কাজ শুরু করে, আর এই সরকার ক্ষমতায় এসে শহীদদের রক্তের দাগ মুছে পারে নাই, একটার পর একটা 180 দিনের সরকারকে 220টি আন্দোলন করে 220টি আন্দোলন করা হয়েছে। এই সরকারের প্রথম 6 মাসই গিয়েছে একটার পর একটা আন্দোলন, সচিবালয় ঘেরাও থেকে শুরু করে যমুনা ঘেরাও থেকে শুরু করে এমন কোনো দাবি নাই যেটি তৎকালীন সরকার বর্তমান সরকারকে সেই সময় করা হয়। তামিম ভাই, আমি কি আপনাকে একটু থামাবো? জি নাকি না, তাহলে কিভাবে একটা সরকার কাজ করবে? সে জানে না তার পিরিয়ডটা কতদিন, সে জানে না যে তাকে কতদিন ক্ষমতায় রাখা হবে। তাহলে তাকে যদি আপনি সুনির্দিষ্ট সময় না থাকে, তার উপরে যদি সকল দায়িত্ব আপনি বসেন। একটা জিনিস তো দেখেছেন, লাস্ট 15 বছরে সরকারের পক্ষ থেকে কোনো বিষয়ে ক্ষমা চেয়েছে বা ভুল স্বীকার করেছে, এই সংস্কৃতি তো ছিল না আমাদের দেশে। জি জি, তামিম ভাই, একটু আপনার কথা আমরা একটু এর পরে আবার শুনি। একটু আমাদের নিশ্চয়ই মামলা বাণিজ্য সহ অন্যান্য বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনবো। আমরা একটু আব্দুল্লাহ ভাই আপনার কাছ থেকে শুনি। সেটি হচ্ছে যে আমরা এই মামলা রিলেটেড যে ব্যাপার, এর আগে আবু সাঈদের ভাই ছিলেন আমাদের সাথে, তিনিও বলেছেন যে মামলা যে প্রক্রিয়ায় বা যত দ্রুততার সাথে তারা চাচ্ছে, এবং অনেক আসামি পালিয়ে গেছে, এই বিষয়ে তিনি বলেছেন। যদিও সরকারের পক্ষ থেকে বা অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে তামিম ভাই বলছেন যে যথেষ্ট দ্রুততার সাথে হচ্ছে, আর কিছু কিছু জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার জায়গায় আছে। আপনার কি মামলা রিলেটেড কোনো বিষয় তার কাছ থেকে জানার আছে? না, মামলা তো আমরা ধন্যবাদ, এই শো যারা দেখছেন দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে দুঃখিত যে একটা অস্বাভাবিক জ্যামের মধ্যে হাতিরঝিলে আটকে থাকার কারণে একটু বিলম্ব হয়েছে। এর মধ্যে নিশ্চয়ই যারা কথা বলেছেন তারা এই বিষয়গুলো আলোচনা করেছেন। আমরা জানি যে কথাটি একটু আগে বলছিলেন যে মামলার যে বিষয়গুলো, যে অগ্রগতির বিষয়গুলো, এই নিয়ে নিশ্চয়ই আপনারা কথা বলছিলেন। আমার মনে হয় যে এই সরকারের যে এই জায়গাটাতে কমিটমেন্টের জায়গা থেকে কোনো ঘাটতি অন্তত আমার পর্যবেক্ষণে মনে হয় নাই। আপনি দেখবেন যে আদালত বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছিল গত 15 বছরে। বিচারকের নামে যারা ছিলেন, বিভিন্ন চেয়ারে বসেছিলেন, তারা একেবারে দলীয় ক্যাডার বসেছিলেন এবং তারা তাকিয়ে থাকতেন যে উপর থেকে কি নির্দেশনা আসবে সেই অনুযায়ী রায় লেখার জন্য। এবং এই যে ত্রয়োদশ সংশোধনী বাতিল থেকে শুরু করে এবং একের পর এক পঞ্চদশ সংশোধনী বাতিল থেকে, এই সমস্তগুলো রাষ্ট্রীয়ভাবে বিচার ব্যবস্থাকে একেবারে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, এটা আর কোনো স্বাধীন বিচার ব্যবস্থা বলে বাংলাদেশে কোনো অবস্থা ছিল না। তো এই বিচার ব্যবস্থা, এই বিচারকদের এখানে একদম সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লোয়ার কোর্ট পর্যন্ত এই বিচারকদের, তাদের উপর নির্ভর করে চলা এই সরকারের জন্য একটা আত্মঘাতী একটা জায়গা। আপনি মামলা বাণিজ্য নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল যে মাঝখানে হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে। এটা মামলা বাণিজ্য বাংলাদেশে এটা কোনো নতুন কোনো টার্ম না। এটা বাংলাদেশে আপনি দেখবেন নারী নির্যাতনের মামলাতেও বাণিজ্য হয়, কারণ সেখানে কিভাবে মামলাটা সাজাইলে সেখান থেকে অর্থ আদায় করা যাবে এই বিষয়গুলো হয়। যেহেতু একটা দীর্ঘ দিনের একটা পুঞ্জীভূত ক্ষোভের মধ্যে আমরা এই জুলাই বিপ্লবের পরে আছি, তখন এই দীর্ঘ 15 বছর যারা নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, দখল করেছে, এই সামাজিকভাবে যারা বিক্ষুব্ধ শ্রেণী ছিল, তারা নানানভাবে তারা, যেমন আমি যদি সাংবাদিকদের কথাই বলি, যে এটা গতকাল একটি টেলিভিশনে সাক্ষাৎকারে বলছিলাম যে আমি সাংবাদিকদের মামলা নিয়ে একটা মনিটরিং কমিটিতে আমি সদস্য আছি। যে প্রচারণাটা আছে যে জুলাই 5ই আগস্টের পরে 250 সাংবাদিককে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে যে কমিটিটা গঠন করা হয়েছে এটার পক্ষ থেকে বারবার আমরা
এটা নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে 75 জনের মামলার একটা আমরা আবেদন পেয়েছি। এই 75 জনের মধ্যে আবার 59 জনই হচ্ছে ঢাকার বাইরের, এবং তাদের প্রত্যেকের যারা মামলার শিকার হয়েছে তারা প্রত্যেকের আওয়ামী লীগের বা অঙ্গ সংগঠনের কোনো না কোনো দলের সাথে ছিল, কিন্তু তারা সাংবাদিকের একটা কার্ডও হোল্ড করতো সামাজিকভাবে প্রভাব বিস্তার করার জন্য, চাঁদাবাজি করার জন্য, মানুষের উপর নিপীড়ন করার জন্য। এখন তাদের উপর বিক্ষুব্ধ মানুষ এই পরিবর্তনের পরে তাদের বিরুদ্ধে তাদের মামলায় বিভিন্ন মামলায় নাম লুকিয়েছে। আর যে গুটিকতক ছিল, আপনি জানেন যে আপনাদের এর মধ্যে 4টি মামলা ছিল, এখানে অভ্যন্তরীণ একটা ক্ষোভ থেকে গিয়ে একটা হত্যা মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেটা পরবর্তীতে আপনাদের সাথে অনেকটা আপোষ করে তারা সেটা শেষ করেছে। তো এই মামলা বাণিজ্য ঢালাওভাবে এভাবে মামলা বাণিজ্য বলার মতো আমার মনে হয় যেভাবে প্রচারণা আছে বিষয়টা সেরকম না। গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা এবং পদযাত্রার মধ্যে হামলা এবং পরবর্তীতে যে ঘটনার সূত্রপাত হয়েছে সে বিষয় নিয়ে কথা বলবো। সবশেষের কি অবস্থায় রয়েছেন এনসিপির নেতৃবৃন্দ সেই বিষয়টি আমরা তাদের সাথে খুব ওতপ্রোতভাবে সাথে থাকেন, কাজ করেন সিনথিয়া জাহিন আয়েশা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনার কাছ থেকে একটু জানি। এখানে অনেক দর্শক জানতে চাচ্ছে যে আসলে কি অবস্থা আছেন তারা। আচ্ছা, এখানে একটু ভুল আছে। যখন আসলে এনসিপি গঠন হয় তখন তারপর থেকে আসলে বৈষম্য বিরোধী তার মতো করে কাজ করছে। তবে এটা সত্য যে তারা আমাদের গণঅভ্যুত্থানের নেতৃত্ব, তাদের সাথে তাদের সাথে আমরা বলেছি জি, দল না জি। ধন্যবাদ। এখানে আসলে আমরা সর্বশেষ তথ্যমতে যেটা জেনেছি, সেই অবরুদ্ধ অবস্থা থেকে এনসিপির নেতৃবৃন্দ যারা ওখানে অবরুদ্ধ হয়ে পড়েছিল তাদেরকে ওখান থেকে সেফ এবং সিকিউরভাবে ওখান থেকে উদ্ধার করা হয়েছে, এবং তারা নিরাপদে গোপালগঞ্জ ত্যাগ করে বর্তমানে খুলনায় অবস্থান নিয়েছে। সেখানে আমাদের এনসিপির বেশ কয়েকজন আহতও হয়েছে। আপাতত আপডেট বলতে এতটুকুই। খুব দ্রুত তারা সংবাদ সম্মেলন করবে, এর মাধ্যমে বিস্তারিত তথ্য আর কি তারাই নিজেরাই উপস্থাপন করবে। বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা এর পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো কর্মসূচি আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যা 7টায় সংবাদ সম্মেলন করেছে। আমরা 3 দফার ঘোষণা দিয়েছি এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। আমাদের 3 দফা হচ্ছে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে আওয়ামী পুলিশ কাঠামো ভেঙে ফেলে পুরো ব্যবস্থাকে সংস্কার করতে হবে, ঢেলে সাজাতে হবে। 3 নাম্বার হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জ সহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সক্রিয় সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। আপনি যদিও পরিচয় আপনার জানে যে সরকারের সাথে কাজ করলে আপনি সিনিয়র সাংবাদিক, সে জায়গা থেকে একটু জানতে চাচ্ছি যে নতুন দল এনসিপি এবং গোপালগঞ্জের আগে থেকেই আমরা জানতে পারছিলাম বিভিন্ন মাধ্যমে হয়তো একটা দুর্ঘটনা বা কোনো একটা অবস্থা তৈরি হবে, সেই অবস্থায় দাঁড়িয়ে এই সময়ে একদমই এই সময় গোপালগঞ্জে কর্মসূচি নেয় এনসিপির জন্য কতটা যৌক্তিক ছিল, এবং সে অবস্থার আলোকে এই যে সেনাবাহিনীর সহযোগিতায় সাজোয়াজানের ভিতরে করে এনসিপির শীর্ষ নেতারা সেখান থেকে সেফ আপনার আসলেন ফিরলেন, সেই জায়গাটা তাদের জন্য কি রাজনৈতিকভাবে কোনো মাইনাস পয়েন্ট দেখছেন? ধন্যবাদ। প্রথমে আপনাকে বুঝতে হবে যে যেহেতু সময় কম আমি একটু সংক্ষিপ্ত আকারে বলছি, যে প্রথমে আপনাকে বুঝতে হবে যে এনসিপির যে কর্মসূচিটি আছে এই জুলাই কেন্দ্রিক সবচাইতে আমি মনে করি সবচাইতে ইফেক্টিভ কর্মসূচি হলো এনসিপির এটা। তারা 64 জেলায় তারা পদযাত্রা করছে। এর মধ্যে যদি গোপালগঞ্জকে তারা মাইনাস করতো তাহলে আপনি এই আলোচনায় কি বলতেন? আপনি বলতেন যে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে, এই প্রশ্নটা তুলতেন না? এই প্রশ্নটা তুলতেন। এই গোপালগঞ্জকে কেন্দ্র করে পর্যবেক্ষকদের, রাজনৈতিক বিশ্লেষকদের সবারই একটা কৌতূহল ছিল যে এনসিপি গোপালগঞ্জ যাবে কিনা। তো সেই এনসিপির সাহসী নেতারা যারা জুলাই আন্দোলনে আমাদের বীরত্বের সাথে নেতৃত্ব দিয়েছে, তারা গোপালগঞ্জের কর্মসূচিটি ঠিক রেখে তারা যথার্থভাবে তারা সাহসিকতার পরিচয় দিয়েছে। আপনি দেখবেন যে আজকে সকাল থেকেই, আগে থেকে গতকাল থেকে হুমকি দেওয়া হচ্ছিল, তাদের জীবন নাশের পর্যন্ত হুমকি ভার্চুয়াল জগতে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা কর্মীরা দিচ্ছিল। তা সত্ত্বেও তারা অনড় রয়েছে, এবং আজকে সকাল থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, ইউনোর গাড়ি ভাঙচুর করা হয়েছে, রাস্তায় গাছ উপড়ে ফেলে ব্যারিকেড তৈরি করা হয়েছে, এবং গোপালগঞ্জের সীমান্তে সে আইনশৃঙ্খলা বাহিনীও নিরুৎসাহিত করেছিল তাদেরকে সেখানে না যাওয়ার জন্য। তাহলে পরে আমি মনে করি যদি সেই বাধাটা তারা মেনে না যেতেন তাহলেই তাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হতো। তারা রাজনৈতিকভাবে যা অর্জন করার তারা সেখানে গিয়েছেন,
সমাবেশ শুরু হওয়ার আগেই সেখানে হামলা হয়েছে, মঞ্চে ভাঙচুর, চেয়ার ভাঙচুর হয়েছে, মঞ্চ ভাঙচুর, এটা জানা সত্ত্বেও তারা অত্যন্ত বীরত্বের সাথে সেই সমাবেশে গিয়েছেন। এবং সমাবেশ আমি পুরোটা, আমি সারাদিনই আমি আজকে মোটামুটি এটার উপর নজর রেখেছি, টেলিভিশনের পর্দায় লাইভে নজর রেখেছি। পুরো সমাবেশটাতে কোনো তাড়াহুড়োও তারা করেন নাই, তারা কিন্তু একদম তাদের নিয়মতান্ত্রিক যেভাবে সমাবেশ করেন সেভাবে প্রত্যেক বক্তাকে বক্তব্যের সুযোগ দিয়েছেন। সর্বশেষ বক্তা পর্যন্ত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রেখেছেন। এবং সবচেয়ে বড় কথা হল না, তারা ওখানে আসার পথে কিন্তু সিকিউরিটিটা, সেটাও আমি লাইভ দেখেছি, সেখানে কিন্তু তেমন একটা পুলিশের স্বাভাবিক নিরাপত্তার যে দায়িত্ব পুলিশ সেটুকু প্রটোকল ছিল, কিন্তু সেখানে কিন্তু আসার সময় ওই মঞ্চে যাওয়া পর্যন্ত কিন্তু তাদের বড় ধরনের সেরকম সেনাবাহিনীর প্রটোকলটা আমার অন্তত চোখে পড়ে না। হ্যাঁ, বরং সেনাবাহিনী টুঙ্গিপাড়ার মাজারের সেখানে তারা এপিসি নিরাপত্তা ব্যবস্থা করেছে যাতে সেখানে কোনো উস্কানিমূলক কোনো ঘটনা ঘটে। আমি আসছি, তারপরে ঘটনা যেটা ঘটলো যে সমাবেশ তারা শেষ করেছে সাহসিকতার সাথে। আপনাকে মনে রাখতে হবে অনেক দুর্দণ্ড প্রতাপশালী শাসকও বাংলাদেশের, যেটা আওয়ামী লীগের বাইরে অনেক প্রতাপশালী শাসকও গোপালগঞ্জে গিয়ে কোনোদিন সমাবেশ করার সাহস করেন নাই, সেখানে তারা সমাবেশ করেছে, এতে তাদের রাজনৈতিক অর্জন যেটা সেটা হয়ে গেছে। তারপরে যে ঘটনা ঘটেছে, আপনি গোপালগঞ্জ স্বাভাবিকভাবে আওয়ামী দস্যুদের একটা মানে মেইন জায়গা, আপনাকে এটা মনে রাখতে হবে। এবং তাদের পরিচয় হচ্ছে তারা কতটা হিংস্র হতে পারে, তারা কতটা সন্ত্রাসীর রূপ, ভয়ঙ্কর রূপ নিতে পারে, এটা আমরা জানি। তো তারা এই হামলাটি করেছে এবং হামলা করার পর যে ঘটনাটি ঘটেছে, তারা কিন্তু এই নেতারা মঞ্চ থেকে বেরিয়ে তারা গাড়িতে চলে যাচ্ছিলেন, সেই গাড়িতে গুলি করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে গুলি লেগেছে, তার গাড়ির গ্লাস ভেঙে গেছে। তারপরে সেনাবাহিনী সেখানে তাদেরকে বলেছে যে তাদের জীবনের নিরাপত্তার প্রশ্ন আসছে, আপনারা জাতীয় নেতা। আমি যেটা স্ট্যাটাসে দেখলাম এনসিপি নেতার, যে সেনাবাহিনী তাদেরকে বুঝিয়েছে যে তারা এপিসিতে উঠতে চাচ্ছিলেন না, তাদেরকে বুঝিয়েছে আপনাদের জাতীয় নেতা, আপনাদেরকে আগে বেঁচে থাকতে হবে, এটা বুঝিয়ে তাদেরকে তুলেছে। এবং তোলার পর আবার দুইজন নেমে গেছেন, নাহিদ ইসলাম এবং হাসান আব্দুল্লাহ নেমে গেছেন, তাদেরকে এক ধরনের জবরদস্তি তোলা হচ্ছে, সেটাও আমরা দেখেছি। সুতরাং যারা এপিসিতে উঠাকে কেন্দ্র করে যারা আজকে মূল ঘটনাটাকে, যে হিংস্র হায়নার মুখে তারা আজকে আত্মাহুতি দিলে কি হতো, তাতে কি এটা কি কোনো শুভ বুদ্ধির মানুষের তখন বলা হতো যে সেনাবাহিনী তাদেরকে সেভ করার চেষ্টা করছে, কিন্তু তারা নিজেরা আত্মাহুতি। অনেক ধন্যবাদ। এটাই তো আপনারা যুক্তি দেখেন, আজকে অর্জনই করেছে এবং আওয়ামী লীগের হিংস্রতা নতুন করে মানুষ দেখেছে। এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। যারা যারা আজকে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ।